গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস একবার বলেছিলেন, লিবিয়া থেকে সবসময় নতুন কিছু আসে। এটি কোনো বিস্ময়ের প্রতিশ্রুতি ছিল না, বরং ছিল সতর্কবার্তা। সাল ২০১১, ন্যাটো ও আমেরিকা মিলে উৎখাত করে লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফিকে। শুধু উৎখাত নয়, তাকে মেরেও ফেলা হয়। সাল ২০২৬, এবার উৎখাত নয়, ক্ষমতায় যাওয়ার আগেই মেরে ফেলা হয় লিবিয়ার সবচেয়ে আলোচিত নেতা গাদ্দাফির পুত্র সাইফকে। কিন্তু কে মারল, কারা মারল, কিচ্ছু প্রকাশে আসেনি। শুধু আকারে ইঙ্গিতে সবার আঙুল যেন চলে যায় আমেরিকার দিকে। দ্য গ্রেট ইউএসএ। আমেরিকা যাকে খাবলে ধরেছে, তাকে ধ্বংস করে ছেড়েছে। গাদ্দাফির পরিণতি তো সকলের জানা। পিতার এমন নির্মম হত্যার প্রতিশোধের আগুন যার শরীরে সবচেয়ে বেশি জ্বলছিল, তিনি ছিলেন গাদ্দাফি পুত্র সাইফ। মোহাম্মদ গাদ্দাফির সন্তানদের মধ্যে সবচেয়ে আলোচিত ছিলেন সাইফ আল ইসলাম গাদ্দাফি। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে গুলি করে তাকেও হত্যা করা হয় এবার। সাইফ আল ইসলামের মৃত্যুর চেয়ে বিস্ময়কর বিষয় হল, তিনি এতদিন বেঁচে ছিলেন কিভাবে। সাইফের বাবা মুয়াম্মার গাদ্দাফি ও ভাই মুত্তাসিম নিহত হয়েছেন। পরিবারের অন্য সদস্যরা দেশ ছেড়ে পালিয়েছেন সেই কবে। ২০১১ সালের পর থেকে লিবিয়া যা দেখেছে তা ছিল পরিচিত গেম। সাইফ আল ইসলামের হত্যাকাণ্ড ২০১১ সালের পর থেকে লিবিয়ায় চলমান সহিংসতার ধারার সঙ্গেই মিলে যায়। একসময় সাইফকে হত্যা করতে কেউই আগ্রহী ছিল না, কারণ তার মৃত্যুর প্রভাব বহন করতে কেউ রাজি ছিল না। সেই ভারসাম্য বদলে যাওয়ার পর তার মৃত্যু একটি জটিল সমীকরণের বাস্তব সমাধান হয়ে ওঠে। এটা কি নিছকই এক হত্যাকাণ্ড, নাকি এর পেছনে আছে সাম্রাজ্যবাদীদের কালো হাত, সেটা এখনও প্রমাণিত না। ৫৩ বছর বয়সী সাইফ আল ইসলাম ছিলেন গাদ্দাফির দ্বিতীয় ছেলে। ২০১১ সাল থেকে তিনি লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে ছিলেন। শুরুতে কারাবন্দী থাকলেও ২০১৭ সালের পর তিনি মুক্তি পান। সে সময় থেকেই তিনি রাজনীতিতে ফেরার পরিকল্পনা করছিলেন। তাকে দীর্ঘদিন ধরে গাদ্দাফির উত্তরাধিকারী হিসেবে মনে করা হতো। ২০২১ সালে সাবহা থেকে যখন সাইফ আল ইসলাম প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর ঘোষণা দেন, তখন সেটি ছিল লিবিয়ার ঘুরে দাঁড়ানোর বার্তা। এরপর থেকেই নিশানায় আসেন সাইফ। লিবিয়া ছিল পশ্চিমা নিষেধাজ্ঞায় ভরপুর, যেখান থেকে রাজধানী ছেড়ে পালানো যাওয়া সম্ভব না। ত্রিপোলি তার জন্য ছিল না, বেনগাজিও আর নিরাপদ ছিল না। তাই গাদ্দাফি পুত্র সাইফ বেছে নেন মরুভূমি। সেখান থেকেই তার বাবার উত্থান হয়েছিল এবং সেখানেই তার পতন ঘটে। সাবহা কোনো সাধারণ শহর নয়, এটি একটি রাজনৈতিক ভূগোল। লিবিয়ানরা একে নরকের রাস্তা বলে। সাইফ আল ইসলাম এ জায়গাকেই তার রাজনৈতিক প্রত্যাবর্তনের মঞ্চ বানাতে চেয়েছিলেন। এটি ছিল তার বাবার শেষ প্রচেষ্টার পুনরাবৃত্তি, কিন্তু বাস্তবতা দিল তাকে মৃত্যু। যখন তার ক্ষমতায় যাওয়ার সময় হলো, তখনই তাকে সরিয়ে দেওয়া হলো রাস্তা থেকে। বলা হচ্ছে এটা দেশের অভ্যন্তরীণ গৃহযুদ্ধের কারণে একদল মানুষ ক্ষেপে ঘটনাটি ঘটায়। কিন্তু আসলে কি তাই, নাকি এর পেছনেও অন্য হাত? সাইফের ভাই মুত্তাসিম যুদ্ধ করে মারা যান, তার বাবা যেমনটি চেয়েছিলেন। আরেক ভাই সাদি নাইজারে পালিয়ে যান। পরে তাকে প্রত্যর্পণ করা হয় এবং কারাভোগের পর ২০২১ সালে মুক্তি পান। সাইফ আল ইসলাম যুদ্ধ নয়, বেঁচে থাকাকে বেছে নিয়েছিলেন। দেশের হাল ধরতে চেয়েছিলেন। পশ্চিমা শিক্ষায় শিক্ষিত এবং সাবলীল বক্তা সাইফ আল ইসলাম লিবিয়ার দমনমূলক সরকারের বিপরীতে নিজেকে একজন উদারপন্থী হিসেবে উপস্থাপন করেছিলেন। তিনি ২০০৮ সালে লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন, আর তার পিএইচডিতে গবেষণার বিষয় ছিল বিশ্ব শাসন সংস্কারে নাগরিক সমাজের ভূমিকা। লিবিয়ার রাজনৈতিক সংস্কারে সাইফ আল ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি ২০০০ থেকে ২০১১ সালের গণ অভ্যুত্থান শুরু হওয়ার আগ পর্যন্ত লিবিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক মেরামতের প্রচেষ্টায় অত্যন্ত দৃশ্যমান ও সক্রিয় ভূমিকা রাখছিলেন। সাইফ আল ইসলাম আন্তর্জাতিকভাবে পরিচিত একজন আলোচক ও প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমা শক্তির সঙ্গে পারমাণবিক আলোচনায় কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলেন। সাইফ লকারবি বোমা হামলা, বার্লিন নাইট ক্লাবে আক্রমণ এবং সাহারা মরুভূমিতে বিস্ফোরিত ইউটিএ ফ্লাইট 772 এর নিহত ব্যক্তিদের পরিবারের জন্য ক্ষতিপূরণ বিষয়ক আলোচনা করার সময়ও গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে পরিচিত ছিলেন। সাইফ আল ইসলামের আরও কয়েকটি প্রস্তাব আলোচনার জন্ম দিয়েছিল। এর মধ্যে অন্যতম ইসার্টিন। এটি ধর্মনিরপেক্ষ এক রাষ্ট্র সমাধানের মাধ্যমে
ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের স্থায়ী সমাধানের প্রস্তাব। আর তার এমন দূরদর্শিতা ও সাফল্য দেখে নিশ্চয়ই এটা বলা বাকি রাখে না তিনি কার পথের কাঁটা ছিলেন। সবচেয়ে আশ্চর্যজনক তথ্যটা এসেছে সাইফের আইনজীবী থেকে। তিনি জানিয়েছেন একটি 4 সদস্যের কমান্ডো ইউনিট জিনতান শহরে তার বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিছু কি মিলে যাচ্ছে? সম্প্রতি আমরা দেখেছি আমেরিকা কিভাবে ভেনেজুয়েলায় অপারেশন চালিয়েছে। তাদের ইচ্ছামতো কমান্ডো বাহিনী ঢুকেছে, প্রেসিডেন্টকে তুলে নিয়েছে, তারপর বন্দী করেছে। তাই অনেকের ধারণা এটিও সাম্রাজ্যবাদীদেরই কাজ। এদিকে এই ঘটনার পৃথক আরেকটি বর্ণনায় তার বোন লিবিয়ান টেলিভিশনে বলেছিলেন যে সাইফ লিবিয়া আলজেরিয়া সীমান্তের কাছে নিহত হয়েছেন। দীর্ঘদিন ধরে সাইফ আল ইসলাম গাদ্দাফিকে তার বাবার পরে দেশের সবচেয়ে প্রভাবশালী এবং ভয়ঙ্কর ব্যক্তি হিসেবে দেখা হতো। তার পিতা মুয়াম্মার গাদ্দাফি ১৯৬৯ সাল থেকে ২০১১ সালে এক বিদ্রোহের সময় ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার আগ পর্যন্ত লিবিয়া শাসন করেছিলেন। ১৯৭২ সালে জন্মগ্রহণকারী সাইফ আল ইসলাম গাদ্দাফি ২০০০ সাল থেকে গাদ্দাফি শাসনের পতন পর্যন্ত পশ্চিমা বিশ্বের সঙ্গে লিবিয়ার সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ২০১১ সালে বিরোধীদের বিক্ষোভ দমনে কঠোর ভূমিকার কারণে তাকে মানবতা বিরোধী অপরাধের বিচারের মুখোমুখি করতে চেয়েছিল আন্তর্জাতিক অপরাধ আদালত। এমনকি দেশটির পশ্চিমে অবস্থিত ত্রিপলি শহর, যার নিয়ন্ত্রণ জাতিসংঘ সমর্থিত সরকারের হাতে, সেখানকার একটি আদালত ২০১৫ সালে তার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু ২ বছর পর পূর্বাঞ্চলীয় শহর টব্রুকের মিলিশিয়া তাকে সাধারণ ক্ষমা আইনের আওতায় মুক্তি দেয়। জিনতান শহরের একটি প্রতিদ্বন্দ্বী মিলিশিয়া বাহিনীর হাতে প্রায় ৬ বছর ধরে কারাগারেও বন্দী ছিলেন তিনি। তার বাবা মুয়াম্মার গাদ্দাফি দেশটির নেতা থাকাকালীন সরকারে কোনো আনুষ্ঠানিক ভূমিকা না থাকা সত্ত্বেও উচ্চ স্তরের আলোচনার নেতৃত্ব দিয়েছিলেন সাইফ আল ইসলাম গাদ্দাফি, যার মধ্যে এমন কিছু ছিল যে কারণে তার বাবা নিজের পারমাণবিক অস্ত্র কর্মসূচিও ত্যাগ করেছিলেন। এই ধরনের চুক্তির ফলে উত্তর আফ্রিকার দেশটির ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল এবং কেউ কেউ গাদ্দাফিকে একজন সংস্কারবাদী এবং পরিবর্তিত লিবিয়ার গ্রহণযোগ্য মুখ বলে মনে করেছিলেন। সাইফ আল ইসলাম সবসময় অস্বীকার করেছেন যে তিনি তার বাবার কাছ থেকে ক্ষমতা উত্তরাধিকার সূত্রে পেতে চান। তিনি বলেছিলেন যে ক্ষমতার লাগাম একটি খামার নয় যা উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়। তবে ২০২১ সালে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাও দিয়েছিলেন সাইফ আল ইসলাম গাদ্দাফি। পরবর্তীতে ওই নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল। রয়টার্সের এক রিপোর্ট বলছে, লন্ডন স্কুল অব ইকোনমিক্সে পড়া সাইফ আল ইসলাম অনর্গল ইংরেজি বলেন এবং পশ্চিমা মহলে একসময় তার গ্রহণযোগ্যতা ছিল। তবে ২০১১ ঘটনাবলীর সময় পিতার পক্ষ নেবার পর তার সেই ভাবমূর্তি অনেকটাই বদলে যায়। ২০১১ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ সাইফ আল ইসলামের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তার ভ্রমণের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ২০১১ সালের মার্চে ন্যাটো লিবিয়ায় বোমা বর্ষণ শুরু করে। ওই বছর জুনে সাইফ আল ইসলাম ঘোষণা দিয়েছিলেন তার বাবা নির্বাচনে যেতে প্রস্তুত এবং নির্বাচনে জিততে না পারলে ক্ষমতা ছেড়ে দেবেন। তবে ন্যাটো ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে লিবিয়ায় বোমা বর্ষণ অব্যাহত রেখেছিল। সেই লিবিয়া আর শান্ত হয়নি, বরং বাবার মতোই সাইফের প্রাণ ঝরে গেল অসময়ে।